মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠন সহ ৩ পরামর্শ আইসিসির। নাকচ ক্রীড়া উপদেষ্টার বললেন, ভারতে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশে টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব নয়। মুস্তাফিজকে অপমানের মানে বাংলাদেশকেই অপমান, মন্তব্য মির্জা ফখরুলের। ঢাকার বাইরে প্রথম সফরে তারেক রহমান সিলেটকে বেছে নেয় উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। খালেদা জিয়ার সমাধিতে এখনো আবেগ আপ্লুত মানুষের শ্রদ্ধা। তিনি ছিলেন তৈরি পোশাক খাতের পরম বন্ধু। বিজিএমইএ এর স্মরণ সভায় মন্তব্য। আগামী নির্বাচনে কেউ মেকানিজম করার চেষ্টা করলে তাদের দেশ থেকে পালাতে বাধ্য করা হবে, জামাত আমিরের হুঁশিয়ারি। 11 দলের আসন সমঝোতা 2-1 দিনের মধ্যে। দেশের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী ও রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনী গঠন করতে হবে বিশিষ্টজনদের অভিমত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মুস্তাফিজুর রহমান স্কোয়াডে থাকলে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে জানিয়ে বিসিবিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির নিরাপত্তা দল। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে 3টি পরামর্শ দিয়েছে আইসিসি। মুস্তাফিজকে বাদ দেওয়ার পাশাপাশি সমর্থকদের বাংলাদেশের জার্সি পরা আর নির্বাচনের সময় ভারতের নিরাপত্তার সংখ্যা বাড়বে বলে জানিয়েছে আইসিসি। চিঠির বিষয়টি নিশ্চিত করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, এমন উদ্ভট প্রস্তাব প্রমাণ করে ভারতে বাংলাদেশে খেলতে যাওয়া নিরাপদ নয়। রিপোর্ট করছেন মনির হোসেন খান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাওয়ার কথা ছিল ডক্টর আসিফ নজরুলের। বেশ কয়েকবার সময় দিয়েও শেষ পর্যন্ত সোমবার বাফুফে ভবনে পা রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে ফুটবল নয়, সবার আগ্রহ ছিল ক্রিকেট নিয়ে। ক্রীড়া উপদেষ্টাও জানতেন ক্রিকেটই থাকবে আলোচনায়, তাই নিজেই জানিয়ে দিলেন আইসিসির নিরাপত্তা কমিটির চিঠির কথা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা প্রশ্নে 3টি পরামর্শ দিয়েছে আইসিসি। সেই চিঠির বরাত দিয়ে ক্রীড়া উপদেষ্টা ভারতের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসির পরামর্শ দেখে আসিফ নজরুলের দাবি, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া অসম্ভব। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের তথ্য মতে কলকাতার বাইরে তামিলনাড়ু ও কেরালায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে ভারত, যদিও এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। যদি আপনার কলকাতার থেকে চেঞ্জ করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কায় দেওয়া যায়, কোনো সমস্যা না। আমি পত্রিকায় দেখলাম, আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের টুর্নামেন্টগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন, কোনো সমস্যা নাই। সংযুক্ত আরব আমিরাতে করেন, কোনো সমস্যা নাই। বাফুফেতে এসে ফুটবলের জন্য দিয়েছেন সুখবর। জাতীয় স্টেডিয়াম সহ বেশ কয়েকটি মাঠ এককভাবে ফুটবলকে দেওয়ার কথা জানান ডক্টর আসিফ নজরুল। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেটের সাথে দেশের সম্মান জড়িয়ে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের একজন ক্রিকেটারকে অপমান করেছে, এতে দেশকে অপমান করা হয়েছে। রোববার সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে তিস্তা চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আলম বলেন, ডিপ্লোম্যাটিক আচরণের মাধ্যমে ভারতের কাছ থেকে দেশের হিস্সা বুঝে নেবে বিএনপি। দেশে যা কিছু ভালো সবকিছু বিএনপি করেছে, সংস্কারের পক্ষে বিএনপি বরাবরই ছিল। এক দেশের আরেক দেশের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ভারতের বিরূপ মনোভাব কমে আসবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
বর্তমান সংবিধান অনুযায়ী যে কোনো দল ক্ষমতায় এলে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা কাজ করে না, বিদেশে বসে বড় বড় কথা বলে, তারা ফ্যাসিস্টদের ভয় পায়। বিএনপি ফ্যাসিস্টদের তাড়াতেও পারে, মারতেও পারে, মার খেতেও পারে বলেও মন্তব্য করেন তিনি। তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করবো। আপনার পারস্পরিক যে আপনার সম্মান সেটা রেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করি। আমরা জনগণের কাছে যাচ্ছি, পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি। আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপি অর্জন, এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা। স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সফরের জন্য বেছে নেওয়া হয়েছে আধ্যাত্মিক রাজধানী সিলেটকে। এ নিয়ে পূর্ণভূমি সিলেট জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি, উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরাও। আজমল আলীর ক্যামেরায় সিলেট থেকে রিপোর্ট করছেন দীপু সিদ্দিকী। ইতিহাসের ধারাবাহিকতায় সিলেট থেকেই শুরু হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী যাত্রা। সব ঠিক থাকলে 22 জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে সফরটি। সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের বিশাল জনসভায় যোগ দেবেন তারেক রহমান। সেখানে সিলেট বিভাগের সব আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হবে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান 22 তারিখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। যেহেতু সিলেটে ওনার শ্বশুর বাড়ি, সেই কারণে একটা ভিন্ন আমেজ, ভিন্ন উৎসব রয়েছে। আমরা বিশ্বাস করি যে 22 তারিখ সিলেট নগরী সহ সিলেটের প্রত্যন্ত অঞ্চল বিএনপি এবং ধানের শীষে হবে। স্বদেশে ফেরার পর রাজধানীর পূর্বাঞ্চলে দেওয়া বক্তব্যে আই হ্যাভ আ প্ল্যান বলেছিলেন তারেক রহমান। ঢাকার বাইরে প্রথম জনসভায় সেই পরিকল্পনার ব্যাখ্যা ও দিক নির্দেশনা শোনার অপেক্ষায় নেতাকর্মীরা। ওনার কি প্ল্যান, সেটা 22 তারিখ আলিয়া মাদ্রাসা মাঠে উনি প্ল্যানটা ব্যক্ত করবেন। সেই প্ল্যান ব্যক্ত করার পর জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরা মাঠ পর্যায়ে সেই প্ল্যানকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব। সমাজে বিভিন্ন ধরনের সহিংসতা রয়ে গেছে। আমি মনে করি আমাদের দলের চেয়ারম্যান সাহেব এই গাইডলাইন উনি অনেক দক্ষ। আমি মনে করি উনি এই এক্সপিরিয়েন্সটাও মানে কাজে লাগাবেন। এই সফরের অংশ হিসেবে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে কর্মসূচি থাকলেও স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে দলীয় চেয়ারম্যানের প্রথম সফর হওয়ায় সব আলো এখন সিলেটেই। মানুষ তার আগমন বার্তা শোনার পর থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরাও বিশ্বাস করি সিলেটে যখন আসবেন এটা নির্বাচনী সমাবেশে আসছেন, সুতরাং নির্বাচনী সমাবেশে অবশ্যই ওনার প্ল্যান সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন, আমাদেরকে অবহিত করবেন। 1991 সাল থেকে এই সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 17 বছরের নির্বাচন পেরিয়ে এবার সেই পথেই হাঁটছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দাফনের 13তম দিনেও বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ঢল। শ্রদ্ধা জানিয়েছে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও। সোমবারও প্রিয় নেত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বেগম জিয়ার মাজারে ভিড় জমান তারা। বেগম জিয়ার সমাধির পাশে দাঁড়িয়ে নীরবে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন ঢাকা ও এর আশপাশ থেকে বিভিন্ন জেলা থেকে আসা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। কেউ একা, কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে স্মরণ করছেন বেগম জিয়ার স্মৃতি। খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার অঙ্গীকার করেন মাজারে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা। তৈরি পোশাক শিল্পের সত্যিকারে বন্ধু ছিলেন বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 90 দশকের শুরুতে এই শিল্প যখন ক্রান্তিকাল অতিক্রম করছিল, সেই দুঃসময়ে নগদ প্রণোদনা সহ বিভিন্ন সুবিধা দিয়ে পথ চলা সহজ করে দেন তিনি। বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক শোক সভা এবং দোয়া মাহফিলে এসব কথা জানান তৈরি পোশাক শিল্পের মালিকরা। বিজিএম-এর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান জানান, গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়া আপোষহীন থাকার পাশাপাশি পোশাক শিল্প খাতের উন্নয়নে ব্যাক টু ব্যাক এলসি সুবিধা এবং ইউডি সুবিধা চালু সহ বিভিন্ন পদক্ষেপ নেন। বিজিএম-এর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান জানান, 2004 সালে শুল্ক এবং কোটা মুক্ত সুবিধা বিলুপ্তির দুঃসময়ে বেগম জিয়া জাতীয় সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় বিশ্ববাজারে শক্তিশালী অবস্থানে পৌঁছায় বাংলাদেশ। বেগম খালেদা জিয়া চলে গেলেও তার দর্শন সবার আগে বাংলাদেশ চিরদিন জাগ্রত থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সত্যিকারের
বন্ধু। আমরা প্রথম RMGতে $1 বিলিয়ন মাইলস্টোন যখন ক্রস করেছি ওনার টেনিওরে, কোটা যখন উঠে যায় 2005 আই বিলিভ, অনেকেই ভয়ে ছিলাম কি হবে। তখন যে কোঅর্ডিনেশন কমিটি করেছিলেন এবং ওখান থেকে যে পলিসিগুলো চলে এসেছে, আই থিঙ্ক আফটার এলিমিনেশন অফ কোটা আমাদের কিন্তু ব্যবসা কিন্তু ড্রাস্টিকলি বেড়েছিল, অ্যান্ড দ্যাট ইজ দ্য ডাইরেক্ট এফেক্ট অফ ওনার কোঅর্ডিনেশন কমিটির যে পলিসিগুলো নিয়েছিলেন। 2014, 18, 24 সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির মাস্টার প্ল্যান হয়েছিল 2008 সালের নির্বাচনের পরপরই। সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় নির্বাচন নিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছিল পুলিশ, প্রশাসন, ইসি ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একাংশ। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2014, 18, 24 সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এই বিষয়ে গঠিত তদন্ত কমিশন। পরে যমুনার বাইরে আয়োজিত এক ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামীম হাসনাইন। তিনি জানান, 2014 সালের নির্বাচন ছিল সাজানো, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে করা হয় এই বন্দোবস্ত। 2018 সালে 80% কেন্দ্রে ভোটের আগের রাতেই ব্যালটে সিল মেরে রাখা হয়। কোনো কেন্দ্রে ভোট দেওয়ার হার 100% ছাড়িয়ে যায়। অভিনব সেই পরিকল্পনার বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়। এটি বাস্তবায়নে পুলিশ, প্রশাসন, ইসি ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়। 2024 সালে ইসির চেয়ে প্রশাসন হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি। বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে গত বছরের 29 জুলাই এই কমিশন গঠন করা হয়েছিল। তৃতীয় দিনের শুনানিতে এনসিপি, জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থী সহ 40 জন প্রার্থীর মনোনয়ন বৈধতার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। নামঞ্জুর করা হয়েছে আজ 25 জনের আপিল। এর মধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামাতের প্রার্থী AK-এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এদিকে শুনানির পর বৈধতা পেয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়েম অভিযোগ করেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে। অন্যদিকে GM কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি অন্য অংশের সঙ্গে একীভূত হতে ইচ্ছুক বলে জানিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। রিপোর্ট করছেন আরিফিন শাওন। তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনে চলছে আপিল শুনানি। বিভিন্ন কারণে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করেন নির্বাচন কমিশনে। 3 দিনে শতাধিক প্রার্থী মনোনয়নের বৈধতা পেয়েছেন। এদিকে মনোনয়ন ফিরে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনেক প্রার্থী। আসলে বলার ভাষা নেই। রূপগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমার উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে 17 বছর, তার চেয়ে বেশি হয়েছে এই প্রার্থী হওয়ার কারণে। সেটা প্রমাণ দিয়েছে, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি, আমার মনোনয়ন বৈধ হয়েছে, আমার প্রার্থীতা সঠিক ঠিকই গেছে ইনশাল্লাহ। একই সাথে রয়েছে বেশ কিছু অভিযোগও। মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন অনেকে। এদিকে জামায়াত নেতা AK-এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। কি পরিমাণ আপিল হচ্ছে এবং কি পরিমাণ আপিল এলাও হচ্ছে এর পার্সেন্টেজ দেখলে আপনি বুঝবেন যে স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা যারা আসলে নির্বাচন কন্ডাক্ট করবে তারা বড় দলগুলি দ্বারা কি মাত্রায় প্রভাবিত হয়েছে। বিভাগীয় কমিশনার অফিস থেকে 4 তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য আমি ব্যারিস্টারের সাথে কথা বলে সেটা সিদ্ধান্ত নেব। জাতীয় পার্টির 2 প্রার্থীর মনোনয়নও নামঞ্জুর করে কমিশন। তবে দলটির মহাসচিব নির্বাচন নিয়ে আশাবাদী। তারা অবশ্যই লাঙ্গল প্রতীক নিয়েই মনোনয়ন নিয়েছে, লাঙ্গল প্রতীক নিয়েই জমা দিয়েছে এবং লাঙ্গল প্রতীক নিয়েই তাদের মনোনয়ন গৃহীত হয়েছে। এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন, এটা জাস্ট এ মেয়ার ফর্মালিটিস। সন্ত্রাসী কার্যক্রমের শিকার হলে নির্বাচন বয়কটের হুঁশিয়ার দিয়েছেন জাপা মহাসচিব। এটা গ্রহণ করেনি। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, গেল 3টি নির্বাচনের মতো বোঝাপড়ার কোনো নির্বাচন দেখতে চায় না জামাত। তাই আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ মেকানিজম করার চেষ্টা করে তাহলে তাদেরকে দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। বলেন, জামাতের নয় 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে চান তারা। এর আগে জামাতের আমির জানান, জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত হবে। গালমান শফি রিপোর্ট। সোমবার রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে
সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে জামাতে ইসলামী। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জামাতের আমির বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিটি ভোটার যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এমন নির্বাচনের পরিবেশ চায় জামাত। আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, যেটা নির্বাচন কমিশন বলছে। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি, অন্য কারো সাথে না। আমরা সেই নির্বাচনটা দেখতে চাচ্ছি। যদি আমরা সবাই মিলে সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এর আগে সকালে রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাপসের সাথে বৈঠক করেন ডাক্তার শফিকুর রহমান। যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে এবং আমরাও প্রত্যাশা করব তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই না। কিন্তু এখন পর্যন্ত আপনাদের যে জোটের যে বিষয়টি, সেই বিষয়টি এখনো আমি বলেছি আগামীকালকের ভিতরে সমাধান। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। সবার সামনেই আমরা একসাথে আসব। এছাড়া জামাতের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ও জামাত আমির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দেশের নিরাপত্তা নিশ্চিতে পেশাদার গোয়েন্দা সংস্থা, শক্তিশালী সশস্ত্র বাহিনী এবং রাজনীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। নিরাপত্তা নিশ্চিতে নির্বাচনের পর সরকারি এবং বিরোধী দল মিলে একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন তারা। আসন্ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে সেমিনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনের সামনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। পুলিশ সহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। এই পুলিশকে চালাচ্ছে কে? এই পুলিশ আমার কাছে প্রতিবার হয়েছে নির্বাচন কমিশনের অধীনে তারা কাজ করছে না, তারা নির্বাহী বিভাগের অধীনে কাজ করছে। আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনারা এই অর্ডার করতে পারেন উপর থেকে, কত উপর আমি জানি না, আল্লাহ জানেন। অর্থাৎ সেই ফ্যাসিবাদ যে এত রক্তপাতের ভিতর দিয়ে বিতাড়িত হলো, সেই ব্যবস্থাগুলোই এখন পর্যন্ত বহাল আছে। এখন তো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় নাই, তাহলে এই যে একটা স্বাধীন পুলিশ কমিশন যারা ইন্ডিপেন্ডেন্টলি, যেখানে শুধু মানে সিভিল সোসাইটির লোক থাকবে, বিরোধী দলের লোক থাকবে, আপনারা দেখেছেন প্রস্তাব আটকে দিল। এই নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ থেকে যদি আমরা এই কতগুলো অটোনোমাস বা ইন্ডিপেন্ডেন্ট স্থানীয় সরকার কমিশন করার প্রস্তাব করা হয়েছে। বিভাজনগুলো আসলে আমাদের জাতীয় নিরাপত্তা, যত পুলিশ দেন আপনি, এই পুলিশ কাজ করার, আপনি পুলিশ কমিশন করেন আর নানান কিছু করতে পারেন, এগুলো আসলে আলটিমেটলি কাজ করবে না, কারণ আমরা নীতিগতভাবে নিজেরা একমত হইনি যে আমরা এটা মেনে চলবো। বক্তারা অভিযোগ করেন, বিগত আমলের অপরাধীরা নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখনো অনেকে পালাচ্ছে। তারা বিদেশে বসে দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। একটা ফেসিজম, একটা স্বৈরতান্ত্রিকতা পরিহার করে ভবিষ্যতে যারা আসবে তারা কিভাবে ফেসিজম সৃষ্টি না হয়, স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি না হয়, সেইটা কিভাবে কার্ভ করবে, সেইটা কিভাবে প্রতিরোধ করবে, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ in front of the incoming party coming to power. সরকারি দল, বিরোধী দল এবং সিভিল সোসাইটি মিলে আগামী সরকার একটা গঠন করবে, ন্যাশনাল কনসেনসাস কাউন্সিল, যারা দিনের পর দিন বসবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিকে
সেটা তৈরি করবে। জনগণের ইচ্ছার কারণে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক এবং যেই দলই ক্ষমতায় আসুক না কেন, দে হ্যাভ টু রিমেম্বার পাওয়ার ইজ ভেরি টেম্পোরারি। এটা আমরা অগাস্টের ইতিহাস থেকে দেখেছি এবং তাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে জনগণের ভালোবাসা পেয়ে তা আবার পুনরায় নির্বাচিত হয়। রাষ্ট্রের নিরাপত্তায় পরবর্তী নির্বাচিত সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে আশা বক্তাদের। নেতৃবৃন্দ, ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিশিষ্ট রাজনীতিকরা বলেছেন, অভ্যুত্থান পরবর্তী সময় ঐক্যমত্য কমিশনেও জাতীয় অগ্রাধিকারের জায়গায় শ্রমিকের অধিকারের বিষয়টি আসেনি। তাই পরবর্তী নির্বাচিত সরকারের ওপর শ্রমিকের অধিকার ও শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে। এছাড়া শ্রমিকের উন্নয়নের আগে সম্পদ সৃষ্টি ও সঠিক পরিকল্পনা জরুরি বলেও জানান তারা। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় আজ এসব কথা উঠে এসেছে। মোবাশ্বের আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সোমবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রায় ১৫০ বছরেও দেশে শ্রমিকের উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ১৫ দফা দাবি তুলে ধরা হয়। ন্যায্য মজুরি চাই, তাদের সুন্দর স্বাস্থ্য চাই, তাদের সুন্দর বাসস্থান চাই। শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ জানিয়ে বিশিষ্ট রাজনৈতিকরা আশা করেন পরবর্তী সরকার শ্রমিকের অধিকার বাস্তবায়নে কাজ করবে। নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। কিন্তু যারা দায়িত্বে আসবেন না, তারা এই ব্যাপারে জনমত সৃষ্টি করা, এই ব্যাপারে প্রভাব বিস্তার করা এবং এই ব্যাপারে চাপ সৃষ্টি করার ক্ষমতা রাখবেন। আসুন সম্পদ সৃষ্টির মাধ্যমে আমাদের দেশের দরিদ্র মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করি। অধিকার আদায়ে শ্রমিকের সংগ্রাম চলমান রাখার কথাও বলেছেন অনেকে। এইসব দাবি দাবার সাথে যদি একটি জিনিস না থাকে, সেটি হচ্ছে যদি আমাদের মূল্যবোধ এবং নৈতিকতা, আমাদের মোরাল ভ্যালুস এবং আমাদের কমিটমেন্ট না থাকে, তাহলে ক্ষমতায় গিয়ে শুধু ক্ষমতায় থাকারই মহড়া করবো, আর কিছু করা হবে না। শ্রমিক, শ্রমজীবী মানুষ এবং তার দাবি, তার লড়াইয়ের যে তার এজেন্ডাগুলো রাজনৈতিক দলগুলোকে যে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হতো, গত ১.৫-২ দশকে সেই গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় না। শ্রমজীবী মানুষের প্রায় ৮৫% এখনও তাদের ন্যায্য অধিকার বঞ্চিত বলেও জানানো হয় আলোচনা সভায়। শ্রমিক সংগঠন মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ম্যানিফেস্টো। বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। চলতি সপ্তাহে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকায় তার আনুষ্ঠানিক মিশন শুরু করবেন ক্রিস্টেনসেন। আগামী 2 দিনে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পরিচয়পত্র পেশের প্রস্তুতি নেবেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার কথা রয়েছে তার। গত 9 জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। বাংলাদেশে ফিরতে পেরে উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের 18তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশের ৪২,৭৬৬টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫,৫৫,৯৫৮ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। দুপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিশেষ কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক এবং আনসার ব্যাটালিয়ন ২৬ ও ২৭তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত বছরের আগস্ট মাস থেকেই আনসার ও ভিডিপি সুপরিকল্পিত এবং সমন্বিত প্রস্তুতি গ্রহণ করে আসছে। এরই মধ্যে প্রায় ৫৬,০০০ উপজেলা থানা কোম্পানি আনসার, ২,৫৫,০০০ ভিডিপি সদস্য এবং ৩,০০০-এরও বেশি আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে ৪.৫ লক্ষাধিক সদস্যকে STD/MS সফটওয়্যারের মধ্য দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনে অনৈতিক, পক্ষপাতমূলক
কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত থাকতে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করার কথাও বলেছেন তিনি। অনুষ্ঠানে সেরা নৈপুণ্য এবং পেশাদারিত্বের জন্য 4 জন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রতি ভোটকে নিয়োজিত 13 জন সদস্যের মধ্যে থাকেন 3 জন অস্ত্রধারী, 6 জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং 4 জন অস্ত্রবিহীন নারী সদস্য। এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্যে থেকে 1 জন নির্বাচন কার্যকরী সভায় প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, প্রশাসন যদি আবারও দলীয় পক্ষপাতিত্ব করে তাহলে জনগণ কঠিন প্রতিরোধ গড়ে তুলবে। সোমবার রাজধানীর গ্যান্ডারিয়া 45 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রশাসনকে উদ্দেশ্য করে ইশরাক বলেন, অতীতে প্রশাসন যে ভূমিকা রেখেছে এখনও যদি সেই একই ভূমিকায় থাকে তাহলে জনগণ তার জবাব দিতে প্রস্তুত রয়েছে। গত 17 বছরে বিএনপির প্রায় 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। লাখো নেতাকর্মী ঘরে ঘুমাতে পারেনি, শত শত নেতাকর্মী নিহত ও গুম হয়েছে। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বন্ধের ষড়যন্ত্র হলে জনগণ তা রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। কোনো ধরনের প্রশ্ন ছাড়া, কোনো ধরনের অনিয়ম ছাড়া একটা নির্বাচন আমরা দেখতে চাই। আগামী 12 ফেব্রুয়ারি অবশ্যই বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হবে। সেটার জন্য আমার মতো যদি আরো 10 জন প্রার্থীকেও হত্যা করা হয়, যেভাবে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হচ্ছিল, আরো 50 জনকেও যদি হত্যা করা হয়, তাও আমি আপনাদেরকে বলে গেলাম কোনো কিছুতে যাতে আগামী নির্বাচন না আটকায় এবং একটা জনগণের সরকার যাতে আমরা অবশ্যই প্রতিষ্ঠা করতে পারি। 24 জুলাই আগস্টের আন্দোলনে 30 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর মধ্য দিয়ে এই 2 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হলো। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। আগামী 10 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের দিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। গত মঙ্গলবার অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে সালমান এবং আনিসুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আজ ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। তবে প্রসিকিউশনের দাবি, অভিযোগ গঠনের অকাট্য প্রমাণ রয়েছে তাদের। জুলাই হত্যাযজ্ঞের তথ্য আড়াল করতে এই 2 আসামির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সহায়তা করেছেন। আইনগতভাবে যদি বিষয়গুলো চলতো, পরিচালিত হতো, তাহলে 1400 লোককে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না, 25,000-এরও বেশি লোককে আহত গুরুতর জখমের শিকার হতে হতো না, কারো 2 চক্ষু নষ্ট হতে হতো না। আইনগতভাবে চলেনি, তারা চালাতে দেয়নি, তারা আইনের ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের অপরাধ এবং অপকর্ম সংগঠন করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, উপদেষ্টা পরিষদ কোন কাগজে সই করবে, কোন সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত আসলে উপদেষ্টা পরিষদ নিতে পারে না। এই সিদ্ধান্ত নেন আমলাতন্ত্রের ভেতরের অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিরা। বলেন, দীর্ঘ সময় সরকারকে কাছ থেকে দেখে তিনি বুঝেছেন কোন সিদ্ধান্তে কোন উপাদান থাকবে, কোনটি থাকবে না তা নির্ধারণ করে দেয় আমলাতন্ত্রের প্রভাবশালী অংশ। এক্ষেত্রে শুধু তাদের গোষ্ঠী স্বার্থ নয়, বরং রাজনৈতিক স্বার্থেরও প্রতিফলন ঘটে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সামান্য কয়েকটি ব্যতিক্রম ছাড়া সরকার একতরফাভাবে অংশীজনদের সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করেছে। আইন প্রণয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যাশিত স্বচ্ছতা ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশের চর্চার উদাহরণ সরকার সৃষ্টি করতে পারেনি। অন্তর্বর্তী সরকার জুলাই সনদ লঙ্ঘন করে পরবর্তী সরকারকে লঙ্ঘনের পথ দেখিয়েছে বলেও মন্তব্য তার। সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সব ক্ষেত্রেই বাস্তবে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। গণভোটের সিদ্ধান্ত ছাড়া
সংস্কার কমিশনের প্রতিবেদনে বাস্তবায়নের কোনো বাস্তবসম্মত কর্মপরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। রাজস্ব আদায়কারী যে বিভাগটি সেটি আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা হিসাবে সরকারের কর্তৃত্বের বাইরে যে রূপান্তর করার কথা ছিল বা প্রত্যাশা ছিল, সেক্ষেত্রে ব্যর্থতার কারণে যেটা হয়েছে, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী যে আর্থিক বিভাগ সরকারের, সেই আর্থিক বিভাগেরই কর্তৃত্বাধীন এই দুটি বিভাগ হয়ে থাকবে, যার ফলে সরকার এবং রাজনৈতিক কর্তৃত্ব রাজস্বের উপরে, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষের উপর অব্যাহত থাকবে। এটি কোনো অবস্থায় উচিত ছিল না, প্রয়োজন ছিল না, সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। এবং অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীতে স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে রেস্তোরাঁ কর্মচারী মিলন। বাগেরহাট থেকে গ্রেফতারের পর বিকেলে রাজধানী কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে র্যাব। ঘাতক মিলনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের রহস্যজট খুলতে সিসি ক্যামেরার ফুটেজও বোনের সন্দেহই সত্য হলো। র্যাবের হাতে ধরা পড়ল ফাতেমা আক্তারের বাবার খাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিক। ঘটনার পর বাগেরহাটে আত্মগোপনে চলে যায় মিলন। পরে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব ৩-এর অধিনায়ক জানান, মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। ছোট মেয়ে ফাতেমা সহ 2 মেয়েকে ঢাকায় রেখে স্ত্রী, ছেলে ও ছেলের বউ সহ গেল বুধবার গ্রামের বাড়ি হবিগঞ্জে যায় ফাতেমার পরিবার। এই সুযোগে ফাঁকা বাসা পেয়ে অনৈতিক প্রস্তাব দেয় মিলন। পরে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার দুপুরে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় ফাতেমাকে। ঘটনার দিন ভিকটিমের বড় বোন যখন জিমের উদ্দেশ্যে বের হয়ে যান, আসামির পূর্ব পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে সংগৃহীত নাইলনের দড়িসহ ভিকটিমের বাসায় পুনরায় যান এবং অনৈতিক প্রস্তাবের ব্যাপারে আবার তাকে জানান। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে নাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। ঘাতক মিলনের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা থাকার তথ্য পেয়েছে র্যাব। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। রূপগঞ্জে খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজন করে। প্রধান অতিথি নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তিনি এদিন দাউদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল সহ সংশ্লিষ্টরা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টি ও এনসিপির পদধারী সহ 5 শতাধিক নেতাকর্মী। রাতে মাটিরাঙ্গা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে দল পরিবর্তনের ঘোষণা দেন 2 দলের নেতাকর্মীরা। তাদের মধ্যে আছেন মাটিরাঙ্গা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও মাটিরাঙ্গা উপজেলা এনসিপি নেতা লিটন বিশ্বাস। সাভারে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তা, কর্মসংস্থান, সামাজিক প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন সংগঠনের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ কামরুজ্জামান। সেমিনার সঞ্চালনা করেন লায়ন মোহাম্মদ আলমগীর কবির।
ঢাকা মহানগর ও শহরতলি রুটে কাউন্টার ভিত্তিক ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস পরিচালনায় সচেতনতামূলক আলোচনা সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। প্রধান অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম, ঢাকা জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যারিস্টো ফার্মা লিমিটেড তাদের বার্ষিক বিক্রয় সম্মেলন করেছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ৩৫০০ বিক্রয় প্রতিনিধি অংশ নেন। এই আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবায় তাদের ৪০তম বছরে পদার্পণ করল। অনুষ্ঠানে অ্যারিস্টো ফার্মার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসান উপস্থিত ছিলেন। আয়োজনের শেষে গত বছর নিজ নিজ সেক্টরে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিন। মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠন সহ ৩ পরামর্শ আইসিসির। নাকচ ক্রীড়া উপদেষ্টার বললেন, ভারতে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশে টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব নয়। মুস্তাফিজকে অপমান মানে বাংলাদেশকে অপমান, মন্তব্য মির্জা ফখরুলের। ঢাকার বাইরে প্রথম সফরে তারেক রহমান সিলেটকে বেছে নেয় উচ্ছ্বসিত বিএনপি নেতা কর্মীরা। বেগম খালেদা জিয়ার সমাধিতে এখনো আবেগ আপ্লুত মানুষের শ্রদ্ধা। তিনি ছিলেন তৈরি পোশাক খাতে পরম বন্ধু। বিজিএম-এর স্মরণ সভায় মন্তব্য। আগামী নির্বাচনে কেউ মেকানিজম করার চেষ্টা করলে তাদের দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। জামায়াত আমিরের হুঁশিয়ারি। 11 দলের আসন সমঝোতা 2-1 দিনের মধ্যেই। দেশের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী এবং রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পুলিশ বাহিনী গঠন করতে হবে, অভিমত বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।